1906 সালে আদি গঙ্গার পাড়ে 21 ফিট পাঁচিল ঘিরে ব্রিটিশরা তৈরি করেছিলেন আলিপুর সেন্ট্রাল জেল। বহু কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের ঠিকানা হয়েছিল এই জেল। বাচ্চাদের সামার ভ্যাকেশন পড়ে গেছে আর আমাদের সবারই মনে হচ্ছে কোথায় যাব, কলকাতার মধ্যে নতুন কি জায়গা রয়েছে, প্রচণ্ড গরমে কি করে ঘুরবো আমরা। তো তারই জন্য আজকে নিয়ে এসেছি আপনাদের নতুন একটা জায়গায়। নমস্কার বন্ধুরা, আমি সায়নী, ওয়েলকাম টু মাই চ্যানেল শায়নিজ বক্স। আজকে আমি চলে এসেছি নতুন আবার একটা জায়গা এক্সপ্লোর করতে, সঙ্গে আপনাদেরও নিয়ে যাব। চলে এসেছি আলিপুর জেল মিউজিয়ামে। চলুন ভেতরে যাই, কত টাকার টিকিট, কী কী ঘুরে দেখবেন, সমস্ত কিছু ইনফরমেশন দেবো। প্রথমেই আসি কিভাবে আসবেন এখানে। যে কোনো মেট্রো স্টেশন থেকে যতীন দাস পার্ক চলে আসুন, সেখান থেকে হাজরা মোড় থেকে অটো করে কিংবা হেঁটে 5 মিনিটে চলে আসুন আলিপুর জেল মিউজিয়াম। যদি আপনারা শিয়ালদা স্টেশন থেকে আসতে চান তাহলে স্টেশনের বাইরেই পেয়ে যাবেন প্রচুর বাসে চলে আসুন হাজরা মোড়, সেখান থেকেই চলে আসুন। এদিকে আবার কফি হাউস রয়েছে, এখানেও চাইলে আপনারা লাঞ্চ ডিনার সমস্ত কিছু সারতে পারেন। কটা পর্যন্ত খোলা আমি ভেতরে গিয়ে বলছি। এদিকে টিকিট ঘর রয়েছে, মিউজিয়ামের এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা করে। এদিকে টিকিট কাউন্টার, লাইট অ্যান্ড সাউন্ড শো হয় 100 টাকা টিকিট। আপনারা চাইলে পার্সোনাল গাড়ি করেও আসতে পারেন, কার পার্কিং এর ব্যবস্থা রয়েছে। 4 হুইলারের জন্য 20 টাকা, বাইকের জন্য 10 টাকা, বাস পার্কিং এর জন্য 40 টাকা। আপনাদের জানিয়ে রাখি 3 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের পুরো টিকিটই লাগছে এবং সোমবার বন্ধ থাকে এই মিউজিয়াম। ভেতরে ঢুকতে ওনারা আমাদের ব্যাগ চেক করে নিলেন, একদম ছোট পার্স ছাড়া সবকিছুই ব্যাগ জমা করে তারপরে যেতে হচ্ছে। ঢুকেই এদিকে মানচিত্র করা রয়েছে, আলিপুর মিউজিয়ামের ম্যাপ পুরো দেওয়া রয়েছে। এইদিকে নেহেরু সেল রয়েছে, নেতাজি সেল রয়েছে, চিত্তরঞ্জন দাস কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ, সমস্ত কিছু এদিকে। রাইট সাইডে চলো, এর ভেতরে রয়েছে নেতাজি সেল, চিত্তরঞ্জন সেল, বিধানচন্দ্র রয় সেল, যতীন্দ্রমোহন সেল। লাল দেওয়ালের দ্বিতল কক্ষ, সামনে রয়েছে ছোট বাগান, প্রত্যেকটা কক্ষই বাইরে তালা দিয়ে আটকানো। এই ছোট ছোট কক্ষগুলিতে বিপ্লবীরা থাকতেন, খেতেন এবং ঘুমাতেন। এই কক্ষটি ছিল ডক্টর বিধানচন্দ্র রায়ের, তিনি ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। 5ই সেপ্টেম্বর 1930 থেকে 16ই জানুয়ারি 1931 পর্যন্ত তিনি এই কক্ষে বন্দী ছিলেন। এর দোতলায় রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোসের কক্ষ। ভারতের 75তম স্বাধীনতা দিবসে 1922 সালে এই জেল পরিণত হয় মিউজিয়ামে। এরপর এখানকার কয়েদিদের সরিয়ে নিয়ে যাওয়া হয় বারুইপুরের নতুন জেল প্রেসিডেন্সি জেলে। 1930 সালে প্রায় 8 মাস নেতাজি সুভাষচন্দ্র বোস এই কুঠিরে বন্দী ছিলেন। আইন অমান্য আন্দোলনের জন্য তাকে এখানে বন্দী করে রাখা হয়। এই কুঠির থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস কলকাতা কর্পোরেশনের নির্বাচনে দাঁড়ান এবং তিনি জয়ী হন। এই ছোট কক্ষে বসেই তিনি বই পড়তেন, মেডিটেশন করতেন। এই ওপরের কক্ষগুলিতে যতীন্দ্রনাথ সেনগুপ্ত, চিত্তরঞ্জন দাসও থাকতেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 14ই ফেব্রুয়ারি 1922 থেকে 1 আগস্ট 1922 পর্যন্ত এই কক্ষে ছিলেন। ফাঁসির মঞ্চ, ফাঁসি হওয়ার আগের দিন তাদের এই ঘরে রাখা হতো, তাদের প্রিয় খাবার, শেষ ইচ্ছে সমস্ত কিছু জানা হতো। জীবনের শেষ কয়েকটা ঘন্টা এই কুঠুরিতেই থাকতেন। ফাঁসির হওয়ার আগের রাতে এখানে আনা হতো। বিপ্লবী দীনেশ গুপ্ত এই কক্ষে ছিলেন। এই জেলের প্রত্যেকটা দেওয়াল, প্রত্যেকটা ইট যেন কথা বলে। বহু বিপ্লবীর ফাঁসি হয় এই মঞ্চে। এখানে একসময় জোড়া ফাঁসিও হতো। এই ঘরে পোস্টমর্টম হতো।
1908 সালে প্রথম ফাঁসি কাটে ঝুলানো হয় কানাইলাল দত্তকে, আর 1904 সালে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের শেষ ফাঁসি হয় এই মঞ্চে। এই যে পিছনের ঘরগুলো দেখতে পাচ্ছেন, এখানে কয়েদিদের এনে রাখা হতো এবং জানলা দিয়ে তাদের দেখানো হতো ফাঁসি। আলিপুর জেলে যারা শহীদ হয়েছিলেন তার তালিকা এখানে দেওয়া রয়েছে। প্রচুর ফলের গাছ রয়েছে ভেতরে, জামরুল, জাম, এছাড়াও রয়েছে কাঁঠাল। এবার আমরা চলে আসলাম জওহরলাল নেহেরু সেলে। 17 ফেব্রুয়ারি 1974 থেকে 7 মে 1974 পণ্ডিত জওহরলাল নেহেরু এই সেলে বন্দী ছিলেন। এই ছোট্ট কুঠুরিতে তিনি 80 দিন ছিলেন। 1934 সালে আইন অমান্য আন্দোলনে তিনি এই সেলে বন্দী হয়েছিলেন। জানা গেছে ওনার মেয়ে ইন্দিরা গান্ধী এখানে আসতেন প্রতি 15 দিন অন্তর এবং 20 মিনিট ধরে ওনার সাথে কথা বলতেন, দেখা করতেন। চলে আসলাম পুরনো গুদামঘরের কাছে, বর্তমানে এটি লাইব্রেরি। এই রুমের মধ্যে স্বাধীনতার সময় বা স্বাধীনতার আগে মানুষের জীবনযাত্রা কেমন ছিল সমস্ত কিছু চিত্রশিল্পের মাধ্যমে দেখানো হয়েছে। এছাড়াও ফুটিয়ে তোলা হয়েছে স্বাধীনতা সংগ্রামীদের বিভিন্ন কাহিনী। এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম একেবারে জেলের সেন্ট্রালে। আপনারা শুনতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে গান বাজছে, এরকম সমস্ত গান পরপর বাজতে থাকে। দেখ গাছ থেকে নিচে পড়ে রয়েছে কত জামরুল, এই দেখ গাছ থেকে পড়েছে, প্রচুর জামরুল পড়ে রয়েছে। এবার আমরা চলে আসলাম ঐতিহাসিক কারাকক্ষের সামনে। এবার আমরা যাচ্ছি বন্দীদের জীবন চর্চা দেখতে। এখানে একটি কক্ষের মধ্যে বন্দীরা কিভাবে থাকতেন, কিভাবে তাদের রাখা হতো, কিভাবে অত্যাচার করা হতো সমস্ত কিছু দেখানো হয়েছে। এই যে ওদের চুল কাটানো হতো, এবার আমরা যাচ্ছি ওয়াচ টাওয়ার। জায়গাটি একেবারে সেন্ট্রালে, জেলের একদম মাঝখানে জায়গাটি। এর উপর থেকে কয়েদিদের উপর নজর রাখা হতো। তবে জায়গাটি এখন বর্তমানে আন্দামানের সেলুলার জেলের কাহিনী কিছুটা তুলে ধরা হয়েছে। আমার আন্দামান পর্বের ভিডিওতে আপনারা আন্দামানের সমস্ত ডিটেলস ভিডিও পেয়ে যাবেন, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওখানকার সেলুলার জেল কিরকম তার ডিটেলস ইনফরমেশন রয়েছে আমার ভিডিওতে। এখানে সবসময় কোনো না কোনো দেশাত্মবোধক গান চলছে। এখানে রয়েছে শহীদ স্তম্ভ, যে সমস্ত বিপ্লবীরা এখানে ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে এটি বানানো হয়েছে। এরপর চলে গেলাম আমরা সুভেনিয়ার শপে। প্রচুর ছোটখাটো জিনিস রয়েছে, তবে দাম একটু বেশির দিকে। এছাড়াও বিভিন্ন জায়গার জামা কাপড়েরও এখানে সম্ভার রয়েছে। এরপর আমরা চলে গেলাম পাশেই কফি হাউসে। কফি হাউসের ভেতরে ঢুকছি আমরা এবার। পরিষ্কার পরিচ্ছন্ন, খাবারের কি মেনু আছে আপনাদের দেখিয়ে দিলাম। কফি হাউসের ভেতরে জায়গাটা কিন্তু বেশ বড় সড়ো আর সবসময় রবীন্দ্রসঙ্গীত বাজছে।
এছাড়াও ভেতরে রয়েছে কনফারেন্স রুম, ওখানেও বেশ কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আমরা নিয়েছিলাম হট ব্রাউনি উইথ আইসক্রিম, বেশ ভালো ছিল খেতে। কফি হাউসে বসে ওপর থেকে ভিউটা এরকম লাগে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।